আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনার আপিল শুনানির ঠিক আগে টবি ক্যাডম্যানের পদত্যাগ। ২০২৫ সালের ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ। তিস্তা পরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, বললেন পানি সম্পদ উপদেষ্টা। সর্বশেষ জানাবো, নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড ড্রোন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনার আপিল শুনানির ঠিক আগে টবি ক্যাডম্যানের পদত্যাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্রিটিশ ব্যারিস্টার টবি ক্যাডম্যান। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ক্যাডম্যান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে তার এই পদত্যাগের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। সোমবার ১৯ জানুয়ারি ব্রিটিশ মানবাধিকার কর্মী ও অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। এমন এক সময় ক্যাডম্যানের পদত্যাগের খবর এলো যখন জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে প্রসিকিউশনের করা আপিলটি সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় রয়েছে। ডেভিড বার্গম্যান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, টবি ক্যাডম্যান তার পদত্যাগের কোনো সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট করেননি। তবে ট্রাইব্যুনাল যখন ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় রায় দেওয়ার ঠিক আগের দিনটিতে অবস্থান করছে, তখনই এই ইস্তফার ঘোষণা এলো। এর আগে গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল এক রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। সেই সাজা অপর্যাপ্ত মনে করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আইনের বিধান মেনে গত ১৫ ডিসেম্বর আপিল দায়ের করেন, যার শুনানি মঙ্গলবার ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী যে কোনো দণ্ডের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় এবং আপিল করার পরবর্তী ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনের এই সময়সীমা মেনে চলার জন্যই আপিল বিভাগের চেম্বার আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছিল। গত ১৫ জানুয়ারি বিচারপতি ড. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি গ্রহণ করে ২০ জানুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, যেহেতু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই আমৃত্যু কারাদণ্ড তাদের অপরাধের তুলনায় কম সাজা বলে তারা মনে করছেন এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই তাদের জন্য উপযুক্ত। ২০২৫ সালের ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ। ২০২৫ সাল জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার ভেতরে ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ। এসব তথ্য যাচাইকৃত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট FIR, জেনারেল ডায়েরি, GD চার্জশিট এবং সারা দেশে তদন্ত অগ্রগতির ভিত্তিতে পাওয়া গেছে এবং এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। পুলিশের বরাতে প্রেস উইং জানিয়েছে, পর্যালোচনায় মোট ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে আর ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে মূল্যায়ন করা হয়েছে। সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননাকর ঘটনা ছিল। পাশাপাশি অল্প সংখ্যক অন্যান্য অপরাধও অন্তর্ভুক্ত ছিল। বাকি ৫৭৪টি ঘটনা ধর্মের সাথে সম্পর্কিত নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উদ্ভূত, যার মধ্যে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা এবং পূর্ববর্তী ব্যক্তিগত শত্রুতাজনিত ঘটনাও রয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা মোট ৭১টি, যার মধ্যে মন্দির ভাঙচুরের ঘটনা ৩৮, মন্দিরে চুরি ১ ও একজনকে হত্যা, এছাড়া ৮টি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক উপাদান আছে এমন অন্যান্য ঘটনা ২৩টি, যার মধ্যে প্রতিমা ভাঙচুর, ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয়ের আঙ্গিনায় ক্ষতি ইত্যাদি রয়েছে। সাম্প্রতিক উপাদান মিলেছে এমন ঘটনায় ৫০টি মামলা রয়েছে। এসব মামলায় মোট ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য পুলিশি ব্যবস্থা ২১টি।
সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট মোট 645টি ঘটনার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে 574টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান নেই। এর মধ্যে প্রতিবেশী বিরোধের ঘটনা 51, জমি সংক্রান্ত বিরোধ 23টি, চুরির ঘটনা 106টি, পূর্বশত্রুতা 26টি। এছাড়াও অস্বাভাবিক মৃত্যু রয়েছে 172টি। তবে এসব ঘটনার মধ্যে 58টি ধর্ষণের ঘটনা পাওয়া গেছে পুলিশের পর্যালোচনায়, যা উঠে এসেছে। অন্যান্য ঘটনা 138টি। সাম্প্রদায়িক উপাদান পাওয়া যায়নি এমন ঘটনাগুলোর মধ্যে 390 মামলা দায়ের এবং ইউডি মামলা 154টি। সব মামলায় 198 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য পুলিশের ব্যবস্থা রয়েছে 30টি। অন্যান্যদের মধ্যে রয়েছে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ইত্যাদি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, বললেন পানি সম্পদ উপদেষ্টা। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ ও চীন সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ। প্রকল্প যাচাই বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় এর কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তাই জানুয়ারির মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে না, কিন্তু এ নিয়ে হতাশা ছড়ানো যাবে না। সোমবার 19 জানুয়ারি সকালে রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর তালুকদার শাহবাজে চীনা রাষ্ট্রদূত সহ তিস্তা ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনে তাদের ইস্তেহারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। তাই তাড়াহুড়ো করে 26 জানুয়ারির মধ্যে কাজটি শুরু হবে তা নয়। আমরা একটু সময় দিই যেন কাজটি আরও ভালোভাবে হয়। প্রকল্পটি চীনের বিশেষজ্ঞরা যাচাই বাছাই করে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, এই প্রকল্প নিয়ে মানুষের প্রত্যাশা বেশি। তাই চীনা রাষ্ট্রদূত বলেছেন, এই প্রকল্পটি তারা খুব ভালোভাবে যাচাই বাছাই করছে, যেন কোনো ভুল ছাড়াই তারা কাজটি সম্পূর্ণ করতে পারে। চীন যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে চায়। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ ও সেচ কার্যক্রম প্রকল্পে অন্তর্ভুক্ত থাকায় তিস্তা মহাপরিকল্পনা তুলনামূলক জটিল প্রকল্প। তাই বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হচ্ছে। চীন বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হচ্ছে বন্ধুত্ব। চীন যেহেতু প্রতিবেশী দেশ, তাই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ। চীনের সঙ্গে বাংলাদেশের নদীরও সম্পর্ক রয়েছে। এছাড়া চীন একটি বড় হাসপাতাল করার জন্য এগিয়ে এসেছে, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কারণ এই কাজ অন্তর্বর্তীকালীন সরকার ফেলে রাখেনি। রাজনৈতিক দলগুলো এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকার করেছে, তাই হতাশা ছড়ানো যাবে না। একটি সমীক্ষা হয়ে চুক্তি হলে আমরা যে টাকা দিব, পরবর্তীতে আরও বেশি টাকা প্রয়োজন হলে তা পরিবর্তন করা অনেক কষ্টকর। এজন্য এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই যেন উভয় দেশের জন্য এটা সহনশীল হয় এবং জনগণের জন্য ভালো হয়। তিস্তার পানির ন্যায্য হিস্সা প্রসঙ্গে তিনি বলেন, পানির ন্যায্য হিস্সা আদায় একটি চলমান প্রক্রিয়া। এছাড়া এটি একটি বড় রাজনৈতিক ইস্যু। তাই আমরা মনে করি নির্বাচিত সরকার এসে পানির ন্যায্য হিস্সা আদায় কাজ করবে। নির্বাচিত সরকার এসে যেন তাদের অপেক্ষা করতে না হয়, সেই প্রস্তুতিটা আমরা গঙ্গা ও তিস্তার ক্ষেত্রে করে দিয়েছি। নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড ড্রোন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন নির্বাচনের নিরাপত্তায় সারা দেশে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী 418টি ড্রোন ব্যবহার করবে। এর মধ্যে 200টি সেনাবাহিনী, নৌবাহিনী 16টি, বিজিপি 100টি, পুলিশ 50টি, কোস্টগার্ড 20টি, র্যাব 16টি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 16টি ড্রোন পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করবে। নির্বাচনের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াড ব্যবহার করবে। সোমবার 19 জানুয়ারি সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে নির্বাচন সুরক্ষা অ্যাপ 2026। এর ব্যবহার, যেটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC থেকে প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। এটি তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও এর দ্রুত প্রতিকার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা ও কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে।